ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের ফিফথ সেমের প্রথম ভিডিও ক্লাস এবং তোমাদের সিলেবাসে কোর্সের মধ্যে দেখবে যে আধুনিক বাংলা কবিতা বলে একটা অংশ রয়েছে। সেখানে প্রথম তোমাদের যে পাঠ্য কবিতাটি সেটি হলো জীবনানন্দ দাশ রচিত বোধ। এখন কবিতাটির অলরেডি টেক্সট আমি দিয়ে দিয়েছি। কবিতাটা আমি আশা করছি যে কবিতাটা তোমরা সকলেই পড়েছ এবং তারপরে একটা সংক্ষিপ্ত আলোচনা, নোট, উত্তর যাই বলো সেটাও দিয়ে দিয়েছি। সেটাও তোমরা যত্ন করে প্রিজার্ভ করবে, পরীক্ষার প্রয়োজনে কাজে লাগবে। সেটা পড়ে হয়তো কবিতাটা সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা তোমাদের হয়েছে। এখন সেই ধারণাটাকে আরেকটু ব্যাপকতর করবার জন্য এই ভিডিওর অবতারণা। এখন প্রাথমিকভাবে আমার এটা যদি ইন্টারঅ্যাক্টিভ সেশন হতো খুব সুবিধা হতো, গুগল মিটে ক্লাসটা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু গুগল মিটে করার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আমি সেই জন্যই ইউটিউবে এলাম। কিন্তু যাই হোক, আমি ধরে নিচ্ছি তোমরা ক্যামেরার ওপাশে বা মোবাইলের ওপাশে সকলেই উপস্থিত রয়েছ। যদি আমি জিজ্ঞেস করি যে কবিতাটি পড়ার পর, পাঠ করার পর তোমরা কারা কারা বুঝতে পেরেছ, তাহলে আমার ধারণাটা ভুলও হতে পারে। হয়তো অধিকাংশ ছাত্রছাত্রী তোমরা উত্তর দেবে যে কবিতাটা কিছু বুঝতে পারছি না, এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছেন কবি। যদি বুঝতে পেরে থাকো খুব ভালো, এবং তোমাদের বোঝা যেভাবেই বুঝে থাকো সেটা নির্ভুল বোঝা, সেই বোঝাটা আমার সঙ্গে নাও মিলতে পারে। তোমরা কবিতার অর্থ, কবিতা এমনই একটা মাধ্যম, শিল্প মাধ্যম, যেটার বিভিন্নভাবে অর্থ করা যেতে পারে, তার ব্যঞ্জনার্থ বিভিন্নভাবে হতে পারে। সুতরাং এটা খুব চিন্তার বিষয় নয় যে আজকে আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটার সঙ্গে যদি তোমাদের নিজস্ব ধারণা না মেলে, তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আধুনিক বাংলা কবিতার বিভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। কিন্তু যারা বুঝতে পারিনি, এই দুঃখে কষ্ট পাচ্ছ যে কবিতাটা পড়লাম, আমাদের পাঠ্য কবিতা, প্রথম কবিতা, সেটাই কিছু বুঝতে পারলাম না, সেটা ভেবে যাদের কোনো মনোবেদনা অনুভব করছো, তাদের এই মনের এই মনোকষ্ট কমানোর জন্য একটা ছোট গল্প বলি। প্রমথনাথ বিশি, খ্যাত লেখক বাংলার, তার একটা বই আছে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন নামে। প্রমথনাথ বিশি শৈশবে শান্তিনিকেতনে ছাত্র ছিলেন এবং রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে পেয়েছিলেন, রবীন্দ্রনাথ খুব ঘনিষ্ঠ ছিলেন। তো তোমরা জানো হয়তো যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতার বই আছে, শিশু এবং শিশু ভোলানাথ নামে, যেটা ধরে নেওয়া হয় মূলত ছোটদের জন্য লেখা কবিতা সংকলন। তো অনেকেই সেই সময় যারা রবীন্দ্রনাথের বিরুদ্ধ সমালোচক ছিলেন, তাদের মধ্যে অনেকেই এটাই অভিযোগ করতেন যে শিশু এবং শিশু ভোলানাথের কবিতাগুলো ছোটদের জন্য লেখা হচ্ছে বটে, বলা হচ্ছে ছোটদের জন্য লেখা, কিন্তু ছোটরা কি এর অর্থ কিছু বুঝতে পারবে? এই কবিতার অর্থ বোঝার ক্ষমতা কি ছোটদের, যারা শিশু, তাদের কি সত্যি সত্যি রয়েছে? তো এই বিষয়টা
একবার প্রমথনাথ ঋষি স্বয়ং রবীন্দ্রনাথের সামনে অবতারণা করেন বা উত্থাপন করেন যে আপনার কবিতার এই দুটি কবিতার বই সম্পর্কে অভিযোগ এরকম অনেকে করছেন যে কবিতাগুলো কেউ বুঝতে পারবে না, বা শিশুরা বুঝতে পারছে না, বা বড়রাও অনেক সময় বুঝতে পারছে না, প্রাপ্তবয়স্ক যারা তারা। তো তাদের রবীন্দ্রনাথ খুব একটা গুরুত্বপূর্ণ উত্তর দিচ্ছেন, মানে সেই উত্তরটা এক্ষেত্রে খুব প্রযোজ্য বা প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ বলছেন যে কবিতায় এত বোঝার কি আছে, কবিতার যেটুকু একজন পাঠক বুঝতে পারল সেখানে হচ্ছে কবিতার প্রতিষ্ঠা, আর যেটুকু সে বুঝতে পারল না সেখানেই কবিতার প্রাণ। সুতরাং কবিতা মানে এটা আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে আরো প্রযোজ্য, আরো বেশি করে প্রযোজ্য, যে আমরা যখন তার ডিসকাশন করি বা ডিসেকশন করি, তা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, তখন যদি আমরা ওই শব্দ ধরে ধরে প্রতিটা পংক্তির কি অর্থ এইভাবে বোঝার চেষ্টা করি, তাহলে একটু সমস্যা তৈরি হয়। আসলে কবিতা হচ্ছে, বিশেষ করে আধুনিক বাংলা কবিতা, সেটা হচ্ছে বিশেষভাবে একটা অনুভব করার জিনিস, অনুভূতি। অনুভূতিটাই মূল, তার অর্থ সেটা এক্ষেত্রে গৌণ। আমি একটা কবিতা যখন পাঠ করব, সেই পাঠ করার পরে আমার মনে একটা ফিলিং আসবে, ফিল হবে। সেই ফিলটাই কিন্তু আমার কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কবিতা পাঠ করে আমাদের প্রচণ্ড মন ভারাক্রান্ত হয়ে ওঠে, কোনো কবিতা পাঠ করে আমরা খুব মজা পাই, কোনো কবিতা পাঠ করে প্রশান্তির, প্রসন্নতার ভাব আমাদের মনের মধ্যে জেগে ওঠে। সেইটা কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে যার অর্থ সরি একটা ফোন আসছিল, সেই অর্থটা এক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখন যাকে যেটা বলছিলাম, তো এই যে বোধ কবিতাটি, এই কবিতাটি যদি আমি কিছুই না বোঝার চেষ্টা করে সাধারণভাবে পাঠ করে যাই পুরো কবিতাটি, তাহলে আমার ধারণা, এটা তোমরা হয়তো আমার সঙ্গে একমতই হবে বলে আমার মনে হয়, যে যে অনুভূতিটা আমাদের মনের মধ্যে জেগে ওঠে সেটা খুব প্রশান্তি বা প্রসন্নতার অনুভূতি নয়, খুব ভালো লাগার অনুভূতি নয়। কেন? কারণ এই কবিতাটার মধ্যে একটা ভয়ানক রকমের নেতিবাচকতা রয়েছে, যে নেতিবাচকতাটা আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় কবিতার মাধ্যমে এবং আমাদের একটা সংকট বা বিপন্নতার সম্মুখীন করে, এবং সেই অনুভূতিটাই এখানে সত্য। সেখানে কিন্তু এই প্রতিটা লাইন বা প্রতিটা শব্দ কেন কবি লিখছেন, কেন চোখে কালো শিরার অসুখ লিখলেন, কেন আমাদের ক্লান্ত করে ক্লান্ত করে লিখলেন, এই প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি তার অর্থ করতে যাই, তাহলে সেই প্রচেষ্টাটা বিফল হতে বাধ্য। সুতরাং অনুভূতিটাই প্রধান। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কবিতাটার মধ্যে বোধ শব্দটা, মানে কবিতার নামও দিচ্ছেন বোধ, এবং কবিতার মধ্যে বোধ কথাটা বারবার ঘুরে ফিরে আসছে, বোধ শব্দটাকে কবি কি অর্থে ব্যবহার করছেন? আচ্ছা, প্রথমে একটা আমি এই কবিতাটার ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করার আগে
একটা তোমাদের সাজেশন দিয়ে রাখি যে আমি যেরকম ইয়ারফোন ইউজ করছি বা হেডফোন ইউজ করছি, তোমাদেরও হাতের কাছে যদি ইয়ারফোন বা হেডফোন থাকে তাহলে সেটা তোমরা কানেক্ট করে নিতে পারো, তাহলে তোমাদের কথাগুলো, আমার কথাগুলো শুনতে সুবিধা হবে। এবং হাতের কাছে অবশ্যই একটা খাতা পেন রাখবে, কারণ কিছু তথ্য আমি দেব, সেই তথ্যগুলো তোমাদের যে কুইজ ফিডব্যাক ফর্মের সঙ্গে কুইজ থাকবে, সেই কুইজটা কমপ্লিট করবার জন্য কিন্তু তোমাদের সেই তথ্যগুলো প্রয়োজন হবে। সুতরাং খাতা পেন একটা সামনে রাখো, নোট ডাউন করবে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে। এইটা জানিয়ে রাখি তথ্য হিসেবে যে বোধ জীবনানন্দ দাশের সর্বাধিক আলোচিত এবং বিখ্যাত কবিতাগুলির মধ্যে একটা, এবং ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি, যে কাব্যগ্রন্থটি 1936 সালে প্রয়োজন হয়। এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। যাই হোক, এবারে আমরা আবার ফিরে আসি যে মূল আলোচনায়, যে বোধ শব্দটা জীবনানন্দ দাশ ঠিক কি অর্থে ব্যবহার করছেন বা কেন, মানে বোধ বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন, সেটা বুঝতে পারলেই আমাদের বা অনুভব করতে পারলেই আমাদের মোটামুটি কবিতাটার মূল ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। বোধ কথাটার যদি আক্ষরিক অর্থ ধরি, মানে যদি ডিকশনারি দেখি যে বোধ মানে কি, তাহলে তার অনেকগুলো অর্থ পাওয়া যায়। অনুভব, অনুভূতি, উপলব্ধি, মনন ইত্যাদি। এখন যদি আমি বোধকে অনুভূতি অর্থে ধরি, তাহলে অনুভূতি একটা সার্বজনিক বিষয়। মানে অনুভূতি কিন্তু মনুষ্যতর প্রাণীদের মধ্যেও, পশুদের মধ্যেও অনুভূতি থাকে। কিন্তু জীবনানন্দ দাশ যে অর্থে বোধের কথা বলছেন, বোধকে যে অর্থে ব্যবহার করছেন, সেটা শুধুমাত্র মানুষের পক্ষেই, কারণ মানুষের মস্তিষ্ক পৃথিবীর প্রাণীকুলের মধ্যে সব থেকে উন্নত। এই বোধ অর্জন করার ক্ষমতা কেবলমাত্র মানুষেরই আছে। আমরা কোনো কুকুর, গরু, ভেড়া বা ছাগলকে আমরা কখনো বলি না যে ও একটা নির্বোধ কুকুর বা নির্বোধ ছাগল। মানুষকেই আমরা নির্বোধ বা অবোধ বলি, বা বলি যে লোকটার কোনো বোধ বুদ্ধি নেই। সুতরাং বোধ জিনিসটা এমনই যে সেটা একটা সম্পূর্ণভাবে মানবিক বিষয়। কিন্তু এটাও কি মানব ক্ষেত্রে কি এটা সার্বজনিক, অর্থাৎ সকলেরই কি এই বোধ থাকে? মানে জীবনানন্দ দাশ এখানে পার্টিকুলারলি যে অর্থে ব্যবহার করছেন বোধ শব্দটাকে, সেই বোধ কি সকলের থাকে? কারণ জীবনানন্দ দাশ এই কবিতার মধ্যেই লিখছেন যে সহজ লোকের মতো কে চলিতে পারে। সহজ লোকের যে কনসেপ্টটা, এই সহজ লোক তাদের মধ্যে কিন্তু এই বোধ নেই, তারা বোধহীন। মানে জীবনানন্দ দাশের অভিপ্রেত অর্থে যে বোধ, সেই বোধ থেকে কিন্তু তারা মুক্ত। এবং জীবনানন্দ দাশও দেখা যাবে যে এই কবিতার মধ্যে বারবার এই বোধকে অভিযুক্ত করছেন, যে বোধটা তিনি অর্জন করেছেন সেই বোধ থেকে তিনি মুক্তি চাইছেন। আমি চলি সাথে সাথে সেও চলে আসে, আমি থামি সেও থেমে যায়। কে থেমে যায়? বোধ থেমে যায়। মানে যদি এটা না হতো, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে যদি সর্বক্ষণের সঙ্গী হয়ে না থাকতো এই বোধ, তাহলে কবি খুশি হতেন। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবার, যে কবি কিন্তু কোথাও আমরা, আমাদের সকলের কথা কখনো বলেন না। কবি কিন্তু বলেন নির্দিষ্টভাবে তারই কথা,
নিজের কথা, সকলের মাঝখানে বসে আমার একার মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, আমার পথেই শুধু বাধা, আমি আমি আমার, আমাদের নয়। সুতরাং এই যে বোধ, এইটা কিন্তু একটা কমপ্লিটলি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী একটা বিষয়। মানে যে বোধটা তিনি অর্জন করেছেন বা যে বোধের হাত থেকে তিনি মুক্ত হতে চাইছেন, যাই বলি না কেন, সেই বোধ কিন্তু একান্তভাবে তার নিজস্ব অর্জিত একটা উপলব্ধি। সুতরাং বোধকে এখানে আমরা বলতে পারি এক ধরনের, মানে কবি বোধ শব্দটাকে ব্যবহার করছেন একটা চৈতন্য সঞ্জাত উপলব্ধি হিসেবে। এক কথায় বলতে গেলে চৈতন্য সঞ্জাত উপলব্ধি, যে চৈতন্য উন্নত মস্তিষ্ক সম্পন্ন মানুষেরই থাকে, সহজ লোকের থাকে না। মানে আর পাঁচটা মানুষ যারা দিন আনে দিন খায়, তারা কখনো এই বোধের দ্বারা তাড়িত হয় না। ব্যাপারটা আরেকটু এক্সপ্লেন করা দরকার যে সত্যি তাহলে এই বোধটাকে কেন অর্জন, মানে কিভাবে কবি অর্জন করলেন, বা কেন এই বোধের হাত থেকে মুক্তি চাইছেন, সহজ লোককে কেন তার ঈর্ষণীয় মনে হচ্ছে। এখন যদি আমরা একটু মনস্তত্ত্বের দিকে যাই, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতার লাইন আছে, কবিরে পাবে না তার জীবন চরিতে। সেটা সত্যি হয়তো, কিন্তু এটাও সত্যি যে কবির কবিতা যদি আমরা, একজন কবির কবিতা যদি আমরা টানা পড়ে যাই, একসঙ্গে অনেক কবিতা পড়ি, তাহলে সেই কবির জীবনচরিত না হোক, অন্তত তার মানসিকতা সম্পর্কে আমাদের একটা ধারণা গড়ে ওঠে। এখন জীবনানন্দ দাশের একটি মাত্র কবিতা তোমাদের পাঠ্যবোধ, এই কবিতাটা একটা মাত্র কবিতা পড়ে তো জীবনানন্দ দাশের সামগ্রিক কবি মানুষকে বোঝা সম্ভব নয়। তোমরা যদি চাও, তোমরা যদি উৎসাহী হও, ইচ্ছুক হও, তাহলে আমি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা বইটার পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু আমরা যারা, মানে আমি আমার কথাই বলছি, যারা জীবনানন্দ দাশকে আরেকটু ব্যাপকভাবে পড়েছি, আরেকটু বিস্তৃত আকারে পড়েছি, জেনেছি, বোঝার চেষ্টা করেছি, তাতে এটুকু খুব স্পষ্ট যে মনস্তত্ত্বে যে মানসিকতাকে আমরা, মানে মনস্তত্ত্বে দু ধরনের হিউম্যান টেন্ডেন্সির কথা বলা হয়। একটা হচ্ছে পজিটিভিজম, যেটার বাংলা করা যেতে পারে ইতিবাচকতা, আরেকটা হচ্ছে নেগেটিভিজম, যেটা হচ্ছে নেতিবাচকতা। মানে পজিটিভিজম মানে হচ্ছে সব কিছুই ভালো, সব কিছুই মঙ্গলময়, সব কিছুই সুন্দর, এরকম একটা ধারণা। আর নেগেটিভিজমটা হচ্ছে ঠিক তার উল্টোটা, যে সব কিছুই অর্থহীন, ফালতু, অপ্রয়োজনীয়, অসার, শূন্যগর্ভ। এটা একটা খুব ছোট্ট, মানে সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায় যে একটা গ্লাসে অর্ধেকটা জল ভর্তি রয়েছে, সে গ্লাসটা দুজন মানুষের সামনে তুলে ধরা হলো, ধরে বা তাদের সামনে প্রশ্ন করা হলো, তাদেরকে প্রশ্ন করা হলো যে তোমার চোখের সামনে কি দেখতে পাচ্ছ? একজন বলল যে একটা গ্লাস রয়েছে যাতে অর্ধেকটা জল ভর্তি। দ্বিতীয়জন উত্তর দিল যে একটা গ্লাস রয়েছে যার অর্ধেকটা খালি। এই যে বলছে যে অর্ধেকটা ভর্তি রয়েছে, সে হচ্ছে ইতিবাচক মানসিকতার মানুষ, পজিটিভ টেন্ডেন্সির মানুষ। কারণ তার কাছে মনে হচ্ছে যে গ্লাসটা তো পুরো খালি হতে পারত, মানে অর্ধেকটা জল আছে সেটাই বা কম কি। আর যে বলছে যে গ্লাসটা অর্ধেকটা খালি, তার কাছে ওই শূন্যতাটাই বেশি বড়। তার তার অভিযোগ এটাই যে গ্লাসটা পুরোটা পূর্ণ নয় কেন।
শূন্যতা, এই শূন্য শব্দের সূত্রেই আমরা এই কবিতার যদি কয়েকটা লাইনকে মনে করি যে সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এই যে শূন্যতাকে অনুভব করা, এটা হচ্ছে ভয়ানক রকমের একটা নেতিবাচক টেন্ডেন্সি। আমরা যদি রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করি, মানে বাংলা কাব্য সাহিত্যেই যদি রবীন্দ্রনাথের কথা ভাবি, তাহলে রবীন্দ্রনাথ হচ্ছেন ঠিক এর বিপরীত মানসিকতার মানুষ। তিনি যে লিখছেন যে যাবার দিন এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। যে যা পেয়েছি, যেটুকু পেয়েছি, অনেক কিছুই পেয়েছেন, কিন্তু যেটুকু পেয়েছেন সেটা তুলনাহীন, তার কোনো তুলনা হয় না। এই যে মেন্টালিটি, এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা পজিটিভ মাইন্ডনেস। আর জীবনানন্দ দাশ হচ্ছেন তার ঠিক বিপরীত মানসিকতার মানুষ। তিনি সম্পূর্ণভাবে নেতিবাচক, তিনি সম্পূর্ণভাবে জীবনকে তার অর্থহীন মনে হচ্ছে, অসার মনে হচ্ছে, শূন্যগর্ভ মনে হচ্ছে, গন্তব্যহীন মনে হচ্ছে, জীবনের কোনো অর্থ নেই, বেঁচে থাকার কোনো অর্থ নেই। কেন মনে হচ্ছে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কবি এটা ব্যাখ্যা দেননি কোথাও। কিন্তু হয়তো আমরা একটু মানে জীবনানন্দ দাশের জীবনী বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যদি, মানে ব্যক্তি জীবনানন্দ দাশের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যদি একটু করার চেষ্টা করি, তাহলে হয়তো তার কিছু কিছু কারণ আমরা অনুমান করতে পারি। জীবনানন্দ দাশ যেমন কবি হিসেবে তার জীবদ্দশায় কোনো প্রতিষ্ঠা, কোনো স্বীকৃতি পাননি। প্রচুর ব্যঙ্গ বিদ্রূপের সম্মুখীন হতে হয়েছে তাকে, ব্যঙ্গবাণে বিদ্ধ হয়েছেন। এমনকি এই যে বোধ কবিতাটা, এই বোধ কবিতাটারও যখন প্রকাশিত হয় বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়, তারপরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনিও একজন কবি, মানে খুব বড় কবি, তিনি যে ওই যে বোধ কবিতার একদম শেষের দিকের কয়েকটা লাইন আছে, যে চোখে কালো শিরার অসুখ, কানে সেই বধিরতা আছে, সে যেই কুচ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে, সেই সব হৃদয় ফলিয়া, যেসব হৃদয় ফলিয়াছে সেই সব। এই পংক্তিগুলো উদ্ধার করে বলেছিলেন যে সবই ঠিক আছে, কিন্তু কবিতাটার নাম কবি বোধহয় একটু ভুল দিয়েছেন, কবিতাটার নাম বোধ হওয়া উচিত ছিল না, উচিত ছিল গোদ হওয়া। গোদ একটা রোগ, তোমরা জানো। তো অস্বীকৃতি, ব্যর্থতা কবি জীবনের, লেখক জীবনের, সেটার সারা জীবন জীবনানন্দ দাশকে বহন করতে হয়েছে। মৃত্যুর পরে তার যত স্বীকৃতি জুটেছে, কিন্তু জীবদ্দশায় তিনি এগুলো কিছুই দেখে যেতে পারেননি। বর্তমানে আমরা জীবনানন্দ দাশকে উল্লেখ করতে গেলে বলি যে রবীন্দ্রোত্তর বাংলা কবিতার শ্রেষ্ঠতম কবি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ধরনের কোনো স্বীকৃতি, কোনো অভিধা, কোনো পুরস্কার, কোনো খ্যাতি জীবনানন্দ দাশ তার জীবনদশায় পাননি। এবং ভূমেন্দ্র গুহ, একজন প্রখ্যাত জীবনানন্দ সমালোচক, তার জীবনানন্দ নিয়মিত ডায়েরি লিখতেন। ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের দিনলিপি 4টে খণ্ডে পাওয়া যায়। তোমরা যদি কেউ আগ্রহী হও জীবনানন্দ দাশ সম্পর্কে, সেই ডায়েরিগুলো পড়ে দেখতে পারো, যে সেখানে তিনি বারবার এই জীবনের এই ব্যর্থতা, কবি হিসেবে বা লেখক হিসেবে তার ব্যর্থতা, তার দাম্পত্য জীবন খুব অসুখী ছিল, সেই নিয়ে হাহাকার, আক্ষেপ, এই বিষয়গুলো বারবার ফিরে ফিরে আসছে তার দিনলিপিতে। এমনকি বহু জায়গায় দেখা যাচ্ছে যে তিনি সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন, এরকম পরিকল্পনার কথাও বহু জায়গায় রয়েছে। এবং তোমরা জানো যে জীবনানন্দ দাশ ট্রামে কাটা পড়ে মারা যান, ট্রামের ধাক্কায়। অনেকেই, অনেক জীবনানন্দ গবেষক এরকম মনে করেছেন যে এটাও অ্যাকচুয়ালি সুইসাইডই ছিল, আত্মহত্যাই ছিল, মানে
দুর্ঘটনা নয়, জীবনানন্দ ইচ্ছাকৃতভাবেই তার জীবনকে শেষ করে দেবেন বলে ট্রামের সামনে চলে এসেছিলেন। তো হয়তো এটার মধ্যে মানে এই যে কবির মধ্যে এই যে নেতিবাচক মানসিকতা, সেই মানসিকতাটা হয়তো তার কবিতাকে প্রভাবিত করেছে, কবি জীবনকে প্রভাবিত করেছে, যে কারণে বারবার তিনি আমির কথা বলেন, আমার কথা, আমাদের কথা বলেন না। কারণ যে এই নেতিবাচক মানসিকতা, নেগেটিভ মাইন্ডনেস, জীবনকে অর্থহীন মনে করা, জীবনের কি অর্থ, বেঁচে থাকার কি অর্থ, মানে কোন সম্পদ বা কোন লক্ষ্যে পৌঁছলে আমি জীবনকে সার্থক মনে করব, বেঁচে থাকাটা সার্থক মনে করব, এই প্রশ্নগুলো তাকে ক্রমাগত তাড়িত করেছে এবং এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর তিনি খুঁজে পাননি। যার নেতিবাচক প্রভাব তার মনকে আক্রান্ত করেছে। তার কবিতায় আশাবাদ নেই তা নয়, বহু ক্ষেত্রেই আছে, কোনো কোনো জায়গায় অবশ্যই পাবো, কিন্তু অন্তত বোধ কবিতার ক্ষেত্রে আমরা কোনোভাবেই এটাকে কোনো আশাবাদী কবিতা বলতে পারি না। এটা ভীষণ রকমভাবে নৈরাশ্যবাদী একটি কবিতা, যেটার মধ্যে ভীষণ রকমভাবে নেতিবাচক বা নেগেটিভ মাইন্ডনেস কাজ করছে। সহজ লোক যাদের কথা কবি বলছেন, হয়তো আমরাও সেই সহজ লোকের মধ্যে পড়ি। এই ধরনের মানুষের একটা সুবিধা আছে, কারণ এরা বা আমরাও অধিকাংশ মানুষই তাই, যে আমরা জীবনের অর্থ কি, বেঁচে থাকার অর্থ কি, মানব জীবনের তাৎপর্য কি, এই ধরনের প্রশ্নগুলো আমাদের কখনো ভাবায় না। আমরা কখনো এটা ভাববার চেষ্টা করি না যে কেন বেঁচে আছি, আমি সমাজকে, পৃথিবীকে কি এমন অনুদান দিতে পেরেছি। এই প্রশ্নগুলো আমাদের কখনো ভাবায় না, কিন্তু জীবনানন্দ দাশকে ভাবিয়েছে। সুতরাং তিনি এই সহজ লোক যাদের বলছেন, যারা এই বোধ তার তাড়না থেকে মুক্ত, তাদের জীবনটাকে তার ঈর্ষণীয় মনে হচ্ছে। কিন্তু এখানে এটাও বলে, মানে তাদের মনে হচ্ছে যে তারা কত সুখী, মানে স্বাভাবিক এই যে প্রশ্নগুলো, যে জীবন কেন, জীবন কি, বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে গেলে এই জীবন লইয়া কি করিব, তো সেই প্রশ্ন যাদের তাড়িত করে না, ভাবিত করে না, তারা তো নিশ্চিন্তে নির্ভাবনায় দিন যাপন করতে পারে। তারা তাদের জীবনে ছোট ছোট সুখ নিয়ে তারা আনন্দিত হয়, ছোট ছোট দুঃখে দুঃখিত হয়। তো তারা তো দিব্যি রয়েছে, তারা তো তাদের দিন যাপন করে চলেছে। আমি ওদের মতো কেন হতে পারি না? হওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কারণ ওই যে বলা আছে যে তিনি বালতি হাতে যায়নি কি মাঠে, এই ইত্যাদি যে পংক্তিগুলো, সেখানে যে বিষয়টা উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে যে সহজ লোকের মতো, মানে এই বোধহীন একটা জীবন তিনিও কামনা করেছিলেন বা সেরকমটা হওয়ার মতো চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কারণ যে চৈতন্য সঞ্জাত উপলব্ধি তাকে এই জীবনের অসারতা, জীবনের অর্থহীনতা তার মনের মধ্যে জাগ্রত করে দিয়েছে, সেই বোধ থেকে তার মুক্তি আর নেই। কারণ একবার যদি আমি জীবনকে অসার, তুচ্ছ, পণ্ড, শূন্য মনে করতে শুরু করি, তাহলে সেটা সেই বোধ থেকে আমাদের আর মুক্তি ঘটে না। সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয় প্রার্থনার সকল সময়। লাইনটা গুরুত্বপূর্ণ। প্রার্থনা আমরা কার কাছে করি? ঈশ্বরের কাছে।
ঈশ্বর আমাদের একটা প্রধান অবলম্বন। এই সব কাজ, এই যে আমরা বলি, কথায় কথায় বলি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, এই যে ঈশ্বরের ওপর অগাধ আস্থা বা সব কাজের মধ্যে ঈশ্বরের মঙ্গলময় রূপটাকে দেখতে পাওয়া, সেইটা খুব গুরুত্বপূর্ণ। মানে সেটা একটা এই যে তথাকথিত সহজ লোকেদের ক্ষেত্রে একটা বড় অবলম্বন জীবনের। কিন্তু জীবনানন্দ দাশ নিজে নাস্তিক মানুষ, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, ফলে তার কাছে প্রার্থনা করারও অ্যাকচুয়ালি প্রার্থনীয় কিছু নেই, ফলে কোনো ঈশ্বরও তিনি, একটা নিরীশ্বর পৃথিবীতে তিনি বসবাস করেন। ফলে কোথায় তার আশ্রয়, কোথায় তিনি জীবনের অর্থ খুঁজবেন, কোথায় তার জীবনের সার খুঁজবেন? ফলে জীবনের অসারতা, শূন্য গর্ভতা এত প্রকটভাবে তার সামনে, তার বোধে ধরা দিচ্ছে, তার চৈতন্য সঞ্জাত উপলব্ধিতে ধরা দিচ্ছে যে সেটা কিন্তু তাকে তাড়িত করছে এবং ক্লান্ত করে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে। এই একমাত্র আমাদের কথাটা একবারই বোধহয় ব্যবহার করেছেন, বহু বচন। আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে বিপন্ন বিস্ময়ের কথা বলেছিলেন। এটা অবশ্য বোধ কবিতায় নেই। 8 বছর আগের একদিন বলে একটা কবিতা লেখেন। মজার বিষয় যে 8 বছর আগের একদিন কবিতাটা বোধ কবিতা লেখার 8 বছর পরেই লেখা হয়। এখন আমি জানি না বোধ কবিতাটার সিকুয়েল তিনি 8 বছর আগের একদিনের মাধ্যমে লিখতে চেয়েছিলেন কিনা, কিন্তু সেখানে একটা বিপন্ন বিস্ময়ের কথা বলেছিলেন, যে এবং যে বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, এরকম পংক্তি ছিল। কিন্তু এই আমাদের বলতে অ্যাকচুয়ালি এই চৈতন্য সঞ্জাত উপলব্ধি বা বোধ তাড়িত মানুষদের কথাই তিনি বলছেন। কিন্তু বোধ কবিতাটিতে, এটা আমি 8 বছর আগের একদিন কবিতার কথা বললাম যে আমাদের কথা বলছেন তিনি, কিন্তু বোধ কবিতাটাতে কিন্তু আমাদের কথা কোথাও নেই। তিনি নির্দিষ্টভাবে আমির কথাই বলছেন। কেন তিনি এই নেতিবাচকতায় ক্লান্ত, কেন তিনি এই জীবনকে অসার মনে করছেন, জীবনকে শূন্যগর্ভ মনে করছেন, তার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তার মধ্যে নেগেটিভ মাইন্ডনেস রয়েছে। জীবনকে নিয়ে তিনি ভেবেছেন, ভাববার ক্ষমতা আছে বলে ভেবেছেন। সবার সেই ক্ষমতা থাকে না। আমরা ছোট ছোট সুখ, ছোট ছোট লক্ষ্য নিয়ে, গাড়ি বাড়ি চাকরি, পড়াশোনায় ভালো রেজাল্ট হলো, আনন্দ পেলাম, চাকরি পেলাম, আনন্দ পেলাম, গাড়ি কিনলাম, উদযাপন করলাম, পুজোয় আনন্দ করছি, ফ্ল্যাট কিনছি, সন্তানাদি জন্ম দিচ্ছি, বিয়ে করছি, মরে যাচ্ছি। এই তো আমাদের জীবন। তো এই জীবনের মধ্যে আমরা সুখ খুঁজে পাই, জীবনানন্দ দাশ পান না। কেন পান না তার কোনো উত্তর নেই। কিন্তু জীবনকে তিনি অসার মনে করেছেন, নেতিবাচক মনে করেছেন। ফলে একটা অদ্ভুত নেগেটিভ মাইন্ডনেস তাকে ক্রমাগত তাড়িত করেছে, ক্লান্ত করেছে। আমার ধারণা, আমি যেটা আগেই বললাম যে আধুনিক বাংলা কবিতা লাইন বাই লাইন ওরমভাবে ডিসেকশন করা, শব্দ ধরে ধরে তার মানে ব্যাখ্যা করতে যাওয়া, সেটা করতে গেলে আমরা বিপথে চালিত হব। তো সেই চেষ্টা আমরা করলাম না। আমি একটা বলা যেতে পারে
বোধ কবিতাটা একটা সূত্র ধরিয়ে দিলাম। তোমরা ডিফার করতেই পারো, তোমরা কবিতাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতেই পারো। মানে এমন নয় যে আমার ব্যাখ্যাটাই একমাত্র সত্য। অলঙ্কার শাস্ত্রে বলাই হয় যে বাচ্যার্থ এবং ব্যঞ্জনার্থ দুটো অর্থ থাকে কবিতার। এই যে ব্যঞ্জনার্থ, সেটা ব্যাপক একটা বিষয়। ব্যঞ্জনার্থ এক একজনের কাছে এক এক রকমভাবে আসতে পারে। সুতরাং বোধ কবিতাটাও এক একজনের কাছে এক এক অর্থ বহন করে নিয়ে আসতে পারে। আমার কাছে যে অর্থটা বহন করে নিয়ে এসেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এর সঙ্গে একমত হতে পারো, নাও হতে পারো, অন্য মত পোষণ করতে পারো, সেটা আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমিও নতুন করে ভাববো। কিন্তু আমার ধারণা এই ভূমিকাটুকু করে দেওয়ার পর, বেশ দীর্ঘ ভূমিকাই হয়ে গেল, 25 মিনিট এর একটা ভিডিও হয়ে গেছে। আমার ধারণা তোমাদের বোধ কবিতাটা বুঝতে বা বলা ভালো অনুভব করতে অনেকটা সুবিধা হবে। কবিতা, আবারও বলি, আধুনিক বাংলা কবিতা লাইন বাই লাইন শব্দ ধরে ধরে তার অর্থ বোঝার চেষ্টা করো না, সেটাকে পড়ো এবং তারপরে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকো। দেখো যে তোমার মনের মধ্যে কি উপলব্ধি আসছে, কি অনুভূতি জন্ম নিচ্ছে। এবং আমার ধারণা জীবনানন্দ দাশের বোধ এমন একটা কবিতা, যে কবিতাটা ভয়ানক রকমভাবে একটা নেতিবাচক মনোভাব আমাদের মধ্যে, বা নেতিবাচক অনুভূতি, ক্লান্তি, অবসন্নতার অনুভূতি, অবসাদের অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করে। সেই অনুভূতিটাই সত্য। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে যেটুকু অর্থ বুঝতে পারলাম সেখানে তার কবিতার প্রতিষ্ঠা, আর যেটুকু অর্থ বুঝতে পারলাম না, যেটা অনুভব করলাম, সেটাই কবিতার প্রাণ। তো সেরকমই তার কবিতার প্রাণে পৌঁছানোর চেষ্টা করো। কবিতার ওই বাচ্যার্থ, এই শব্দটা কেন, ওই শব্দটা কেন, এই লাইনটার অর্থ কি, এই উপমাটা কেন কবি ব্যবহার করলেন, এত ভেবো না। কবিতাটাকে অ্যাজ আ হোল, সামগ্রিকতায় দেখো এবং সেটাকে অনুভব করার চেষ্টা করো। তোমাদের সঙ্গে বোধ কবিতার আলোচনা আমি এখানেই শেষ করছি। এরপর তোমরা একটা ফিডব্যাক ফর্ম পাবে, সেখানে যথারীতি কুইজ থাকবে। এবং তোমাদের আগেও বলেছি হয়তো যে প্রত্যেকটা ফিডব্যাক ফর্মেই তোমাদের ক্লাস কেমন লেগেছে, ক্লাসের সবটা বুঝতে পেরেছো কিনা, ক্লাস সম্পূর্ণ করেছো কিনা, এই প্রশ্নগুলো থাকবে। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সবসময় হ্যাঁ দেবে, বা ওই যে বললাম এতক্ষণ আমরা ইতিবাচক নেতিবাচকতার কথা বলছিলাম, ইতিবাচক দেবে। অর্থাৎ ক্লাস তুমি সম্পূর্ণ করেছো, ভিডিওটা হয়তো সম্পূর্ণ নাও দেখতে পারো তুমি, ভালো না লাগতে পারে, মাঝপথে বেরিয়ে যেতে পারো, কিন্তু তার উত্তর অবশ্যই হ্যাঁ দেবে। এবং ক্লাসটা কেমন লেগেছে সেটারও উত্তর চেষ্টা করবে খুব ভালো দেওয়ার। মানে খারাপ লাগতেই পারে, আমার ক্লাস খুব ভালো হবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই, হতেই পারে ক্লাস খুব খারাপ লেগেছে, সেক্ষেত্রে তোমার স্বাধীনতা রয়েছে খুব খারাপ দেওয়ার। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে এই রিপোর্টগুলো যে আমাদের রাখা হচ্ছে, সেগুলো তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তো সেক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রী বলে যে ক্লাস আমার খুব খারাপ লাগছে, তাহলে সেটা ইনস্টিটিউটের পক্ষে, মানে আমাদের কলেজের পক্ষে অসম্মানজনক, এবং সেই ছাত্রেরও কম্প্রিহেনশন বা বোধ ক্ষমতা কতটা, আবারও সেই বোধের কথা আসছে, বোধ বুদ্ধি কতটা, সেটা নিয়েও একটা প্রশ্ন ওঠে। তো আমরা চাই না যে সেরকম কিছু হোক। আমাদের একটা যৌথ সহযোগিতায় এই অনলাইন ক্লাসটা চলছে। তো সুতরাং তোমরা ইতিবাচক উত্তর দেবে, হ্যাঁ দেবে, ক্লাস সম্পূর্ণ করতে পেরেছো কিনা, বা ক্লাসটা ভালো লেগেছে কিনা, বুঝতে পেরেছো কিনা, ইত্যাদি। একটা প্রশ্ন থাকবে যে টেক্সটটা পেয়েছো কিনা, টেক্সটের পেয়েছো কিনা, তার উত্তর হ্যাঁ দেবে, কারণ টেক্সট তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি। টেক্সটের সঙ্গে আর কোনো এবং কোন মাধ্যমে, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে
আহ, এই ক্লাসটা নেওয়া হয়েছে, সেখানে দেখবে একটা অপশান আছে গুগল ড্রাইভ এবং ইউটিউব, সেখানে সেই অপশানটাই সিলেক্ট করবে। তো আপাতত এইটুকুই। তোমাদের আমার পরামর্শ এটাই যে এই আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো, বেশ দীর্ঘ ভিডিও হয়ে গেল 40 মিনিটের, যদি ভিডিওটা কমপ্লিটলি দেখে থাকো তাহলে দেখা শেষ হওয়ার পর একবার প্লিজ টেক্সটটা, কবিতাটা আরেকবার পুরোটা পড়ো, পড়ে তোমরা কবিতাটাকে তার প্রাণে পৌঁছানোর চেষ্টা করো। এটুকুই বলার ছিল। অনেক ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে।